Hello everyone, I welcome you all to SER Smart English with Rahul. প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা সনেট নাম্বার 18 নিয়ে আলোচনা করব। আমাদের সিলেবাসে মোট 4টি কবিতা আছে, তার মধ্যে একটি হচ্ছে সনেট নাম্বার 18। আচ্ছা, আমাদের যে ইংলিশ সিলেবাস এবং তার যে নাম্বার বিভাজন, অর্থাৎ কোন বিভাগ থেকে আমাদের কি কি অধ্যায় পড়তে হবে, কোন অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান কি, এই সব কিছু নিয়ে এর আগের ক্লাসে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমরা যদি সেই ক্লাসটি না দেখে থাকো তাহলে ওই ক্লাসটি দেখে নিও। আজকের এই ক্লাসটিকে আমি মোট 3টি পর্যায়ে ভাগ করেছি। প্রথমে আমরা সনেট সম্পর্কে সংক্ষেপে জেনে নিব, অর্থাৎ সনেট কি, সনেট কত রকমের হয় ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় পর্যায়ে আমরা কবিতার বিষয়বস্তু সম্পর্কে জানবো এবং তৃতীয় পর্যায়ে আমাদের সনেট নাম্বার 18 এর যে টেক্সট, তার প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি ওয়ার্ড ধরে ধরে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আমি আশ্বস্ত করছি এই ক্লাসটি দেখার পর এই কবিতা থেকে তোমাদের যত রকমের এমসিকিউ, এসএকিউ, গ্রামার বা বড় নোট কোনো কিছু নিয়ে তোমাদের আর সমস্যা থাকবে না। কিন্তু তার জন্য একটু স্কিপ না করে ক্লাসটিকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে হবে এবং বিষয়টিকে বোঝার চেষ্টা করতে হবে, রাইট? তাহলে আর কথা না বাড়িয়ে চলো মূল আলোচনাটি শুরু করি। লেটস গেট স্টার্টেড। আমার শ্রেণীর ছোট্ট ভাই বোনেরা, তোমরা নিশ্চয়ই জানো আমাদের সিলেবাসে মোট 4টি কবিতা আছে, রাইট? ওয়ান ক্লিং এ ট্রি, সনেট নাম্বার 18, দ্য পোয়েট্রি অফ আর্থ এবং আসলিপ ইন দ্য ভ্যালি। এই 4টি কবিতার মধ্যে ওয়ান ক্লিং এ ট্রি কে বাদ দিলে বাকি 3টি কবিতাই কিন্তু হচ্ছে সনেট। তাই সনেট সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকা দরকার, রাইট? তাহলে চলো প্রথমে আমরা সনেট সম্পর্কে জেনে নিই। মনে রাখতে হবে সনেট হচ্ছে চতুর্দশপদী কবিতা, অর্থাৎ 14 লাইনের কবিতা। এমন কবিতা যে কবিতায় 14টি লাইন থাকবে, রাইট? আমাদের ইংরেজি সাহিত্যের মূল ধারায় প্রধানত 3 ধরনের সনেট দেখা যায়: পেট্রার্কান সনেট, শেক্সপিয়ারিয়ান সনেট এবং স্পেন্সারিয়ান সনেট। তোমরা এবার স্ক্রিনে লক্ষ্য করো, এই 3 ধরনের সনেট সম্পর্কে আমরা কিছু মূল কথা, মূল পয়েন্ট জেনে নিই। লক্ষ্য করো স্ক্রিনে, লক্ষ্য করো আমরা সনেটকে 3টি ভাগে ভাগ করেছি: পেট্রার্কান সনেট, শেক্সপিয়ারিয়ান সনেট এবং স্পেন্সারিয়ান সনেট। চলো প্রথমে আমরা এদের নামকরণ নিয়ে আসি, যে এরকম নামকরণ কেন করা হলো। আমাদের মনে রাখতে হবে যে পেট্রার্কান সনেট নামকরণটি হয়েছে ইটালির একজন বিখ্যাত কবি ফ্রান্সেসকো পেট্রার্কার নাম থেকে। তিনি যে ধারায়, যে গঠন অনুসারে কবিতা লিখেছিলেন, ওই ধারা, ওই গঠন অনুসারে যারাই কবিতা লেখে, যারাই সনেট লেখে, সেই সনেটগুলিকে তার নাম অনুসারে পেট্রার্কান সনেট বলা হয়। ক্লিয়ার? এবার এসো শেক্সপিয়ারিয়ান সনেট। শেক্সপিয়ারিয়ান সনেট নামকরণটি হয়েছে ইংল্যান্ডের বিখ্যাত কবি এবং নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের নাম অনুসারে। উইলিয়াম শেক্সপিয়ার যে ধারা এবং গঠন অনুসারে সনেট লিখেছেন, ওই ধারায় যারাই কবিতা লিখেছে বা সনেট লিখেছে তাকে শেক্সপিয়ারিয়ান সনেট বলা হয়। নেক্সট, স্পেন্সারিয়ান সনেট। স্পেন্সারিয়ান সনেটের নামকরণ হয়েছে বিখ্যাত কবি এডমান্ড স্পেন্সারের নাম অনুসারে। ক্লিয়ার? এবার আমরা জানবো যে এই সনেটগুলির অন্য কোনো নাম আছে কিনা, অর্থাৎ এর বিকল্প কোনো নাম আছে কিনা। তাহলে আমাদের মনে রাখতে হবে যে কবি ফ্রান্সেসকো পেট্রার্কার বাড়ি ছিল ইটালি। যেহেতু তার বাড়ি ইটালিতে, তাই পেট্রার্কান সনেটকে ইটালিয়ান সনেটও বলা হয়। তাহলে যেটা পেট্রার্কান সনেট সেটাই ইটালিয়ান সনেট। পয়েন্ট ক্লিয়ার? নেক্সট, উইলিয়াম শেক্সপিয়ারের বাড়ি ইংল্যান্ডে ছিল, তাই শেক্সপিয়ারিয়ান সনেটকে ইংলিশ সনেটও বলা হয়। আচ্ছা, আমরা জানি ইংল্যান্ডের আরেকটি নাম হচ্ছে ব্রিটেন, রাইট? তাহলে ইংলিশ সনেটকে আবার ব্রিটিশ সনেটও বলা হয়। আবার উইলিয়াম শেক্সপিয়ার রানী এলিজাবেথের যুগের ছিলেন, তাই শেক্সপিয়ারিয়ান সনেটকে আবার এলিজাবেথান সনেটও বলা হয়। তাহলে খুব ভালোভাবে মনে রেখো, যেটা শেক্সপিয়ারিয়ান সনেট সেটাই ইংলিশ সনেট, সেটাই ব্রিটিশ সনেট এবং সেটাই এলিজাবেথান সনেট। পয়েন্ট ক্লিয়ার? 100%। নেক্সট, স্পেন্সারিয়ান সনেট। স্পেন্সারিয়ান সনেটকে আবার লিঙ্কিং সনেটও বলা হয়। ক্লিয়ার? এবারে চলে এসো এদের গঠন নিয়ে। আমাদের মনে রাখতে হবে যে পেট্রার্কান সনেটের 2টি পার্ট থাকে, 2টি অংশ থাকে। প্রথম 8 লাইনকে বলা হয় অক্টেভ, যাকে বাংলায় অষ্টক বলে, এবং শেষের 6 লাইনকে বলা হয় সেস্টেট, যাকে বাংলায় ষষ্ঠক বলে। তাহলে একটি অক্টেভ 8 লাইন এবং একটি সেস্টেট 6 লাইন, 14 লাইন হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট, শেক্সপিয়ারিয়ান সনেট। শেক্সপিয়ারিয়ান সনেটের মোট 4টি পার্ট থাকে: 3টি কোয়াট্রেন এবং একটি কাপলেট। আচ্ছা, কোয়াট্রেন কি? 4 লাইনের একটা পার্ট বা একটা অংশকে কোয়াট্রেন বলা হয়। তাহলে 3টি কোয়াট্রেন মানে 3 4 12 লাইন, আর একই অন্তমিল যুক্ত 2 লাইনকে কাপলেট বলা হয়। তাহলে একটি কাপলেট মানে 2 লাইন, 3টি কোয়াট্রেন মানে 12 লাইন, আর একটি কাপলেট মানে 2 লাইন, তাহলে 14 লাইন হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, ঠিক একই গঠন স্পেন্সারিয়ান সনেটও। এখানেও আমরা 3টি কোয়াট্রেন আর একটি কাপলেট দেখতে পাই। আচ্ছা, সনেট সম্পর্কে আমাদের আরেকটা জিনিস জানা থাকা দরকার, এদের যে ছন্দ বা তাল বা মিল, যেটাকে ইংরেজিতে রাইম স্কিম বলা হয়। পেট্রার্কান সনেটের রাইম স্কিম হচ্ছে এ বি বি এ, এ বি বি এ, অর্থাৎ প্রথম 8 লাইনে প্রথম লাইনটি চতুর্থ লাইন, দ্বিতীয় লাইনটি তৃতীয় লাইনের সঙ্গে মিলবে, এবং শেষের 6 লাইনের রাইম স্কিম হচ্ছে সিডিই সিডিই অথবা সিডিসি সিডিসি। ক্লিয়ার? আচ্ছা, শেক্সপিয়ারিয়ান সনেট কি? শেক্সপিয়ারিয়ান সনেটের রাইম স্কিম হচ্ছে এ বি এ বি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। আচ্ছা, এ বি এ বি মানে কি? প্রথম লাইনের শেষ তৃতীয় লাইনের শেষের সঙ্গে মিলবে, দ্বিতীয় লাইনের শেষ চতুর্থ লাইনের শেষের সঙ্গে মিলবে। প্রথম 12 লাইনে এই একই প্যাটার্ন, একই রাইম স্কিম আছে, আর শেষের 2 লাইন একই অন্তমিল যুক্ত হবে, ওই জন্য জিজি বলা হয়েছে। আমি যখন টেক্সট নিয়ে আলোচনা করব তখন এই বিষয়টা তোমাদেরকে আরো ভালো করে বুঝিয়ে দেবো। আচ্ছা, স্পেন্সারিয়ান সনেট কি? স্পেন্সারিয়ান সনেটের গঠন শেক্সপিয়ারিয়ান সনেটের মতোই, কিন্তু এর যে রাইম স্কিম বা ছন্দ সেটা কিন্তু আলাদা। স্পেন্সারিয়ান সনেটের ছন্দ কি? এ বি এ বি, বিসি বিসি, সিডি সিডি, ইই। ক্লিয়ার? তাহলে তোমরা প্রয়োজন হলে এটির স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো, ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে, রাইট?
এখানে আমাদের অতিরিক্ত আরেকটা জিনিস মনে রাখতে হবে যে সনেট সাধারণত ইয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়। আচ্ছা, ইয়াম্বিক পেন্টামিটার তোমাদের পক্ষে এখন বোঝা সম্ভব নয়, শুধু জেনে রাখো এটা যে ইয়াম্বিক পেন্টামিটার। তোমরা যদি কেউ ইংলিশ অনার্স নিয়ে পড়ো তখন তোমরা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে, কারণ ইংলিশ অনার্সে রেটরিক অ্যান্ড প্রসোডি বলে একটা বিষয় পড়ানো হয়, ওখানে এই মিটার সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবে। আপাতত শুধু এতটুকু মনে রেখো যে সনেট সাধারণত ইয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, উচ্চ মাধ্যমিকে সনেট সম্পর্কে আমাদের এতটুকু ধারণা, এতটুকু জ্ঞান থাকলেই যথেষ্ট। দেখো, ক্লাস 12-এ উঠে হয়েছে তোমরা, এখন থেকেই রীতিমতো পড়াশোনা শুরু করে দাও। এই আজ শুরু করব, কাল শুরু করব, এই তো 12-এ উঠলাম, এরকমটা করো না যেন। না হলে এই শুরু করব করতে করতে কখন বছর পার হয়ে যাবে বুঝতেও পারবে না। এই যে বলে না, কাল করাইছো আজ কর, আজ করাইছো আব, অর্থাৎ যেটাকে কালকে করে ভাবছো ওটাকে আজকেই করো, আর যেটাকে আজকে করে ভাবছো ওটাকে এখনই করো। ইয়েস, ক্লাস 12-এ উঠে গেছো, রীতিমতো পড়াশোনা করো, এমন কিছু করে দেখাও যেন তোমার এলাকা, তোমার পরিবার তোমাকে নিয়ে গর্ব করতে পারে। প্রমাণ করে দেখিয়ে দাও যে তুমিও কিছু করতে পারো। রাইট? ওই যে কবি বলেছেন যে ওয়াকিফ কাহা জমানা হামারি উড়ান সে, ওয়াকিফ কাহা জমানা হামারি উড়ান সে, ও কোই और थे जो हार गए आसमान से। তাহলে এখন থেকে রীতিমতো ভালোভাবে পড়াশোনা শুরু করে দাও। এবারে আসি সেকেন্ড পর্যায়ে, অর্থাৎ আমাদের সনেট নাম্বার 18 এর বিষয়বস্তু এবং কবি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আচ্ছা, আমাদের মনে রাখতে হবে সনেট নাম্বার 18 উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন। রাইট? আমরা ইতিমধ্যে জেনে গেছি উইলিয়াম শেক্সপিয়ার ইংল্যান্ডের ছিলেন। তিনি 1564 সালে ইংল্যান্ডের ওয়ারউইকশায়ারের স্ট্র্যাটফোর্ড অন এভন নামক স্থানে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তার জীবনকালে মোট 37টি নাটক এবং 154টি সনেট লিখেছিলেন। তিনি এজ এ পয়েট এবং এজ এ প্লে রাইট, অর্থাৎ কবি এবং নাট্যকার উভয় হিসেবেই খ্যাতি অর্জন করেছিলেন। ইংরেজি সাহিত্য শেক্সপিয়ার ছাড়া কল্পনাই করা যায় না। আর তিনি যখন খ্যাতির চরম শিখরে বিরাজ করেন, ঠিক ওই রকম সময়ে 1616 খ্রিস্টাব্দে তিনি ইহলোক ত্যাগ করেন। তাহলে এই ছিল আমাদের উইলিয়াম শেক্সপিয়ারের সংক্ষিপ্ত জীবন কাহিনী। এবারে আসি আমাদের বিষয়বস্তু সম্পর্কে। দর্শক বন্ধু, তোমাদের মনে রাখা দরকার যে উইলিয়াম শেক্সপিয়ার 154টি সনেট লিখেছেন, কিন্তু তিনি কোনো সনেটসের নামকরণ করেননি, অর্থাৎ কোনো সনেটসের টাইটেল দেননি। সেজন্য তার সনেটগুলিকে সিরিয়াল নাম্বার অনুসারে উল্লেখ করা হয়। আমাদের সিলেবাসে সনেট নাম্বার 18 অর্থাৎ 18 নম্বর সনেট আছে, এটা কিন্তু টাইটেল নয়, তোমরা আবার ভুল করো না যেন। রাইট? অর্থাৎ এটি 18 নম্বর সনেট, ইটস নট দ্য টাইটেল। যদি আমাদের পাঠ্য বইয়ে একটি টাইটেল ব্যবহার করা হয়েছে, সেল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু টাইটেল নয়, এটাই কবিতার প্রথম লাইন। আমাদের চিনার সুবিধার জন্য, পড়ার সুবিধার জন্য এটাকে টাইটেল হিসেবে ব্যবহার করা হয়েছে। রাইট? এই 154টি সনেটকে দুটি ভাগে ভাগ করা যায়। 1 থেকে 126 নম্বর পর্যন্ত সনেটগুলি কবি তার বন্ধুকে উদ্দেশ্য করে লিখেছেন, বন্ধুকে সম্বোধন করেছেন, এবং 127 থেকে বাকি সনেটগুলি কবি তার বান্ধবীকে সম্বোধন করে লিখেছেন। মনে রাখতে হবে কবি কিন্তু তার বন্ধুর কোনো নাম উল্লেখ করেননি। যদিও সাহিত্যের সমালোচকরা বিভিন্ন নামের কথা বলেছেন, কিন্তু কবি নিজে পার্টিকুলার কোনো নামের উল্লেখ করেননি। এবং তার যে বান্ধবী, যেই বান্ধবীকে উদ্দেশ্য করে তিনি কবিতাগুলি লিখেছেন, তিনি ডার্ক লেডি নামে পরিচিত, তিনি তার বান্ধবীর কোনো নাম উল্লেখ করেননি। তাহলে মনে রাখতে হবে 1 থেকে 126 তার বন্ধুকে সম্বোধন করেছেন, আর 127 থেকে বাকি সনেটগুলি তার বান্ধবীকে সম্বোধন করে লিখেছেন। তাহলে আমাদের এই সনেটটি কয় নম্বর? সনেট নাম্বার 18। তাহলে এটি কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে? তার বন্ধুকে উদ্দেশ্য করে, তার বন্ধুকে সম্বোধন করে লেখা হয়েছে। ক্লিয়ার? এবারে আসি আমাদের কবিতার বিষয়বস্তু নিয়ে। কবি উইলিয়াম শেক্সপিয়ার সনেট নাম্বার 18 একটি প্রশ্নমূলক বাক্য দিয়ে শুরু করেছেন। কবি তার বন্ধুকে উদ্দেশ্য করে বলছেন যে আমি কি তোমার তুলনা গ্রীষ্মকালের সঙ্গে করব? আচ্ছা, গ্রীষ্মকাল কেন? আমাদের এখানে তো গ্রীষ্মকাল খুব কষ্টদায়ক, তাই না? এই যে সামনে গ্রীষ্মকাল আসছে, আমরা গরমে ছটফট করি, অস্থির হয়ে পড়ি। তাহলে গ্রীষ্মকালের সঙ্গে কেন বলেছেন? তাহলে মনে রাখতে হবে এই কথাটি কে বলছেন? কবি উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের বাড়ি কোথায়? ইংল্যান্ডে। আর আমাদের মনে রাখতে হবে ইংল্যান্ডে প্রধানত নাতিশীতোষ্ণমূলক আবহাওয়া বিরাজ করে, অর্থাৎ তাদের কাছে গ্রীষ্মকালটা কিন্তু খুব এনজয়েবল। গ্রীষ্মকালটা তারা খুব উপভোগ করে, খুব মনোরম হয় সেখানে। তাহলে গ্রীষ্মকাল সুন্দর, কিন্তু কবি তার বন্ধুকে উদ্দেশ্য করে বলছেন যে এই গ্রীষ্মকাল সুন্দর, কিন্তু এই সৌন্দর্যতার সঙ্গে কি আমি তোমার সৌন্দর্যতার, তোমার রূপের তুলনা করব? কিন্তু পরক্ষণে কবি বলছেন যে তোমার রূপ বা তোমার যে সৌন্দর্যতা, এই সৌন্দর্যতা গ্রীষ্মকালের সৌন্দর্যতার থেকে বেশি সুন্দর এবং বেশি পরিমিত, বেশি সংযত, বেশি নম্র। কেন? কারণ গ্রীষ্মকাল সুন্দর হলেও এর কিছু ত্রুটি আছে, কিছু খুঁত আছে। যেমন গ্রীষ্মকালে মাঝে মধ্যে ঝড় উঠে, আর ওই ঝড়ো বাতাস সুন্দর সুন্দর ফুলগুলাকে, কুড়িগুলিকে ঝরিয়ে দিয়ে চলে যায়। আবার তিনি ইয়েও বলেছেন যে গ্রীষ্মকাল মনোরম হলেও এটা ক্ষণস্থায়ী, এর যে স্থিতিকাল সেটা খুব অল্প সময়ের। আবার গ্রীষ্মকালে কখনো কখনো সূর্য প্রখরভাবে কিরণ দেয়, তখন আমরা কষ্ট পাই। আবার কখনো কখনো মেঘেরা বা বাদলেরা এসে সূর্যের সোনালী রঙকে আড়াল করে দেয়। তাই কবি তার বন্ধুকে উদ্দেশ্য করে বলছেন যে তোমার তুলনা গ্রীষ্মকালের সৌন্দর্যতার সঙ্গে হবে না, কারণ তোমার যে রূপ, তোমার যে সৌন্দর্যতা, সেটা অমর, সেটা ক্ষণস্থায়ী নয়, সেটা চিরস্থায়ী। কবি আরো বলেছেন পৃথিবীর প্রত্যেক সুন্দর বস্তু তার সৌন্দর্যতা হারিয়ে ফেলবে অঘটনে বা কালক্রমে, কিন্তু তোমার সৌন্দর্যতা চিরস্থায়ী, অমর। কবি এক ধাপ এগিয়ে আরো বলেছেন যে মৃত্যুও তোমাকে তার ছায়াতলে নিয়ে গিয়ে গর্ব করতে পারবে না, কারণ তোমার এই রূপ, তোমার এই সৌন্দর্যতাকে আমি আমার কবিতার লাইনে অমর করে রাখবো। যতদিন মানব সভ্যতা থাকবে ততদিন আমার এই সাহিত্য, আমার এই কবিতাও বিরাজ করবে, আর এই কবিতার মাধ্যমে তোমাকে আমি অমর করে রাখবো। বোঝা গেল? এই হচ্ছে আমাদের কবিতা, অর্থাৎ সনেট নাম্বার 18 এর বিষয়বস্তু।
রাইট। চলো এবার তাহলে আমরা সনেট নাম্বার 18 এর টেক্সটটি দেখি এবং সেটিকে বোঝার চেষ্টা করি। তোমরা ভিডিওটিকে এখানে পজ করো আর টেক্সট বইটা সামনে নিয়ে বসো, সঙ্গে রোল পেন্সিল নিয়েও বসো। আমি যেখানে যেখানে যে শব্দগুলিকে আন্ডারলাইন করতে বলবো, যে শব্দগুলি লিখে দিব সেগুলি সঙ্গে সঙ্গে লিখতে থাকবে। রাইট, তাহলে এবার টেক্সট লক্ষ্য করো। আচ্ছা, এই হচ্ছে তোমাদের সনেট নাম্বার 18 এর টেক্সট। আচ্ছা, আমি টেক্সট পড়তে শুরু করি তার আগে কবিতা সম্পর্কে তোমাদের কয়েকটি কথা বলে দিই। কবিতার ইংলিশ কি? পোয়েম, কিন্তু এর আরেকটা ইংলিশ হচ্ছে ভার্স, মনে রাখতে হবে। রাইট। আচ্ছা, কবি পয়েট, কাব্য বা কাব্যগ্রন্থ পোয়েট্রি, মহাকাব্য এপিক, এবং কবিতার অংশ বা স্তবক স্টেঞ্জা। অর্থাৎ কবিতার এক একটা পার্ট বা এক একটা অংশকে স্টেঞ্জা বলা হয়, যাকে বাংলাতে স্তবক বলে। যেমন আমরা গল্প পড়ি, গল্পের এক একটা অংশকে বা এক একটা পার্টকে কি বলা হয়? প্যারাগ্রাফ। রাইট, কিন্তু কবিতার অংশকে স্টেঞ্জা, বাংলাতে স্তবক বলা হয়, মনে রাখতে হবে। তাহলে এবারে চলো টেক্সট লক্ষ্য করো। তাহলে সনেট নাম্বার 18, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, ইটস নট দ্য টাইটেল। এটা আমাদের কবিতার প্রথম লাইন, একে টাইটেল হিসেবে ব্যবহার করা হয়েছে যেন আমাদের চিনতে সুবিধা হয়। আচ্ছা, কবির নাম উইলিয়াম শেক্সপিয়ার, বানান সহ ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। লক্ষ্য করো, প্রথমে এখানে আমাদের সংক্ষেপে কবি পরিচিতি এবং কবিতার বিষয়বস্তু সম্পর্কে বলেছে। লক্ষ্য করো, উইলিয়াম শেক্সপিয়ার 1564 to 1660, অর্থাৎ 1564 সালে তার জন্ম এবং 1616 সালে তার মৃত্যু। ওয়াজ এ ফেমাস ইংলিশ পোয়েট, ইনি একজন বিখ্যাত ইংরেজ কবি অ্যান্ড ড্রামাটিস্ট এবং নাট্যকার দ্য 16th সেঞ্চুরি, 16 শতাব্দীর। হি রোট সনেটস, ট্র্যাজেডিজ, কমেডিজ। আচ্ছা, তিনি সনেটস লিখেছেন, মানে চতুর্দশপদী কবিতা লিখেছেন। ট্র্যাজেডিজ, বিয়োগান্তক নাটক লিখেছেন, অর্থাৎ এমন নাটক বা এমন কাহিনী যার শেষটা দুঃখজনকভাবে ঘটে। কমেডিজ, অর্থাৎ হাস্যরসমূলক নাটক লিখেছেন। অ্যান্ড হিস্টোরিক্যাল প্লেজ, এবং ঐতিহাসিক নাটক লিখেছেন। লক্ষ্য করো, প্লেজ মনে রাখতে হবে, প্লে ভার্ব হিসেবে ব্যবহৃত হলে প্লে মানে খেলা করা, কিন্তু প্লে যদি নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন প্লে মানে নাটক হয়, ড্রামা। রাইট। আচ্ছা, সাম অফ হিজ নোটেড ওয়ার্কস, তার কিছু বিখ্যাত সাহিত্য। নোটেড মানে বিখ্যাত। তোমাদের এখানে একটা ভুল ধারণা কাটিয়ে দিই। অনেকের ধারণা যে ওয়ার্কের প্লুরাল, কিন্তু মনে রাখতে হবে ওয়ার্ক আনকাউন্টেবল নাউন। যারা আনকাউন্টেবল, অর্থাৎ যাদেরকে এক দুই করে গোনা যায় না, তাদের বহুবচন হয় না। ওয়ার্ক আলাদা শব্দ, আর এখানে যে আমরা ওয়ার্কস দেখতে পাচ্ছি, এই ওয়ার্কস মানে হচ্ছে সাহিত্যের বিষয়, অর্থাৎ সাহিত্য, গদ্য পদ্য কবিতা ইত্যাদি ইত্যাদি। ক্লিয়ার? তাহলে সাম অফ হিজ নোটেড ওয়ার্কস, তার কিছু বিখ্যাত কার্যাবলী বা বিখ্যাত সাহিত্যগুলির মধ্যে হচ্ছে ম্যাকবেথ, মিডসামার নাইটস ড্রিম, ভেনাস অ্যান্ড অ্যাডোনিস ইত্যাদি ইত্যাদি। তাহলে এই ছিল উইলিয়াম শেক্সপিয়ারের পরিচিতি। এবার এসো কবিতা সম্পর্কে কি বলছেন। শেক্সপিয়ার রোট 154 সনেটস। শেক্সপিয়ার 154টি সনেট লিখেছেন। শেক্সপিয়ারিয়ান সনেটস হ্যাজ 14 লাইন্স। শেক্সপিয়ারিয়ান সনেটসে 14টি লাইন থাকে। এন্ডিং ইন এ রাইমড কাপলেট, যার শেষটা একই অন্তমিলযুক্ত ছন্দ দিয়ে শেষ হয়। আমি টেক্সটটা পড়ানোর সময় দেখাবো, বা তোমাদের সামনে যদি বই থাকে লক্ষ্য করো, শেষের 2 লাইন দেখো একই অন্তমিলযুক্ত আছে। রাইট, শেষের দিক থেকে দ্বিতীয় নম্বর লাইনের শেষে কি আছে? সি, আর সব লাস্টের লাইনের শেষে কি আছে? ডি। তাহলে এই যে দেখো, সি এবং ডি একই অন্তমিল, এটাকেই বলছে রাইম কাপলেট। আচ্ছা, ইন দিস পোয়েম, এই কবিতায় শেক্সপিয়ার ইনকোয়ার্স ইনটু দ্য থিম, শেক্সপিয়ার অনুসন্ধান করেছেন সেই বিষয়বস্তুটাকে, থিম মানে বিষয়বস্তু, অফ ডিস্ট্রাকশন, ধ্বংসলীলার, ব্রড বাই টাইম, সময়ের ফলে যা ঘটে থাকে, অ্যান্ড দ্য ইটার্নাল কোয়ালিটি অফ আর্ট, এবং শিল্পের যে চিরন্তন গুণাবলী, হুইচ ট্রানজেন্স মানে হচ্ছে অতিক্রম করে যাওয়া, যা অতিক্রম করে যায়, দ্য রেভেজেজ অফ টাইম, সময়ের ধ্বংসলীলা বা সময়ের বিভেচিকা। অর্থাৎ সময় সব কিছুকে নষ্ট করে দেয়, কিন্তু শিল্প সাহিত্যের উপর সময়ের কোনো জোর চলে না। শিল্প সাহিত্য যুগে যুগে বিরাজ করে। ক্লিয়ার? এবার চলে এসো টেক্সট। তাহলে এই ছিল কবি পরিচিতি এবং কবিতার বিষয়বস্তুর সংক্ষিপ্ত আলোচনা। রাইট, চলো এবার আমরা মূল টেক্সটটা দেখে নিই। লক্ষ্য করো, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমার তুলনা করব গ্রীষ্মকালের সঙ্গে। এখানে কবি তার বন্ধুকে সম্বোধন করে বলছেন যে আমি তোমার তুলনা কি গ্রীষ্মকালের সঙ্গে করব। এখানে একটা জিনিস মনে রাখার বিষয় যে সামার্স ডে বলতে কিন্তু গ্রীষ্মকালের দিনকে নয়, গ্রীষ্ম ঋতুটাকে বোঝানো হয়েছে। রাইট, সামার্স ডে মিনস সামার সিজন। আচ্ছা, শ্যাল আই কম্পেয়ার, কম্পেয়ার মানে তোমাদের জানা আছে তুলনা করা, আর দি মানে হচ্ছে ইউ। এটা কাব্যিক রূপ, কবিরা তাদের কবিতায় ইউ অর্থ বোঝাতে দি ব্যবহার করে থাকেন। রাইট, তাহলে শ্যাল আই কম্পেয়ার দি, আমি কি তোমার তুলনা করব টু এ সামার্স ডে, গ্রীষ্মকালের সঙ্গে। পরের লাইনে কই বলছেন, দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। দাও মানে ইউ, আর আর্ট মানে আর, তাহলে দাও আর্ট মানে ইউ আর, তাহলে ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তুমি বেশি সুন্দর এবং বেশি সংযত, বেশি পরিমিত। টেম্পারেট মানে পরিমিত। ক্লিয়ার? তাহলে কার তুলনায় বেশি পরিমিত, বেশি সংযত? গ্রীষ্মকালের তুলনায়। কবিতার বন্ধুকে উদ্দেশ্য করে বলছেন যে তোমার যে রূপ বা সৌন্দর্যতা, সেটা গ্রীষ্মকালের সৌন্দর্যতা বা মাধুর্যতার থেকে অনেক বেশি সুন্দর বা অনেক বেশি পরিমিত। প্রথম লাইন অর্থাৎ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই লাইনটি তুলে দিয়ে দুটি গ্রামারের কোশ্চেন করতে পারে। প্রথম প্রশ্ন, মেক ইট নেগেটিভ, নাবাচক করো, আর দ্বিতীয় প্রশ্ন, টার্ন ইনটু অ্যাসার্টিভ, অ্যাসার্টিভে পরিণত করো। কিন্তু মজার বিষয়, দুটি প্রশ্নেরই উত্তর একটাই হবে। কি হবে বলো দেখি, পারবে? দুটির উত্তর হবে আই শ্যাল নট কম্পেয়ার দি টু এ সামার্স ডে।
এবং দ্বিতীয় লাইন থেকে যে প্রশ্নটি আসতে পারে যে দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট দেন সামার্স ডে, দিয়ে বলবে চেঞ্জ দ্য ডিগ্রি। আচ্ছা 3 নম্বর লাইনে কি আছে, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। রাফ উইন্ডস ঝড়ো বাতাস, তাহলে রাফ উইন্ডস ডু শেক, শেক মানে এখানে কিন্তু ডিস্ট্রয়, ধ্বংস করে দেওয়া, ঝরিয়ে দেওয়া, নষ্ট করে দেওয়া। কি নষ্ট করে দেয়? দ্য ডার্লিং বার্ডস অফ মে। এই ডার্লিং কিন্তু ওই ডার্লিং নয় যে ডার্লিং আমরা ব্যবহার করি, রাইট? এখানে ডার্লিং মানে হচ্ছে লাভলি, সুন্দর, বিউটিফুল। তাহলে ডার্লিং বার্ডস, বার্ড মানে কুড়ি, অর্থাৎ ফুল পরিস্ফুটিত হওয়ার আগের মুহূর্ত যেটা, সেটাকে কুড়ি বলে। তাহলে ডার্লিং বার্ডস অফ মে, মে একটা মাসের নাম, রাইট? আন্ডারলাইন করে রাখো মে। তাহলে মে মাসের সুন্দর সুন্দর ফুলগুলিকে এই ঝড়ো বাতাস ঝরিয়ে দেয়। এটা গ্রীষ্মকালের একটা কিন্তু মাইনাস পয়েন্ট বা ত্রুটি। আচ্ছা এই লাইনটা থেকে তোমাদের মনে একটি প্রশ্ন আসতে পারে, স্যার এখানে ডু কেন ব্যবহার করা হয়েছে? বাক্যটি তো হাবাচক, আর আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হাবাচকে ডু ডাজ ব্যবহার করতে হয় না। ডু ডাজ কোথায় ব্যবহার করতে হয়? নাবাচকে বা প্রশ্নমূলকে, রাইট? তাহলে এখানে হাবাচকে কেন ব্যবহার করা হয়েছে? তাহলে তোমাদের জেনে রাখা দরকার যে ডু ডাজ হাবাচক বাক্যও ব্যবহার করা যায় জোর দেওয়া অর্থে, অর্থাৎ গুরুত্বের সহিত জোর দিয়ে যদি কোনো কিছু আমরা বলি তাহলে ওই ক্ষেত্রে হাবাচক বাক্যেও ডু ব্যবহার করা যায়। ধরো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ইন হুইচ ক্লাস ডু ইউ স্টাডি, তুমি কোন ক্লাসে পড়াশোনা করো? তুমি বললে আমি ক্লাস 12-এ পড়ি, তাহলে কি বলবে? আই স্টাডি ইন ক্লাস 12, রাইট? কিন্তু কেউ যদি বলে তুমি ক্লাস 12-এ পড়ো, তখন আমরা কি বলি? হ্যাঁ আমি ক্লাস 12-এই পড়ি। তাহলে এটাকে ইংরেজিতে কি অনুবাদ করবে? তখন আমি ক্লাস 12-এই পড়ি এর ইংরেজি অনুবাদ হবে আই ডু স্টাডি ইন ক্লাস 12। বোঝা গেল? তাহলে কোনো হাবাচক বাক্যকে গুরুত্ব দিয়ে বা জোর দিয়ে বোঝানোর জন্য আমরা ডু ব্যবহার করতে পারি। তাহলে এই লাইনটা মুখস্থ করে নিও, এখান থেকে এসে কিউ অনেকবার এসছে যে হু শেক্স দ্য ডার্লিং বার্ডস অফ মে, এর উত্তরে এই লাইনটাকে হুবহু কোট করে দিলে হয়ে যাবে যে রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। আচ্ছা তারপরের লাইন, অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট। সামার্স লিজ আন্ডারলাইন করো। আচ্ছা লিজ মানে কি? কন্ট্রাক্ট বা চুক্তি। ওই যে আমরা বলি না পুকুর 10 বছরের জন্য লিজে নিয়েছে, বাগানটা 5 বছরের জন্য লিজে নেওয়া হয়েছে। তো লিজ মানে হচ্ছে একটা কন্ট্রাক্ট, একটা চুক্তি। কিন্তু এখানে সামার্স লিজ বলতে বোঝানো হয়েছে ডিউরেশন অফ সামার, অর্থাৎ গ্রীষ্মের যে স্থিতিকাল, গ্রীষ্মের যে পরিধি, এই যে 2-3 মাস গ্রীষ্মকাল বিরাজ করে, এই গ্রীষ্মকালের সময়টাকে বোঝানো হয়েছে। পয়েন্ট ক্লিয়ার? তাহলে যদি চলে আসে সামার্স লিজ মানে কি, তাহলে আমরা কি লিখবো? ডিউরেশন অফ সামার। তাহলে এন্ড সামার্স লিজ এবং গ্রীষ্মকালের যে স্থিতিকাল hath all too short a date, too short a date মানে very short time। ক্লিয়ার? তাহলে গ্রীষ্মের যে স্থিতিকাল সেটা খুব অল্প সময়ের। তাহলে এই ছিল আমাদের ফার্স্ট কোয়াট্রেন, রাইট? কোয়াট্রেন মানে কি? 4 লাইন, তাহলে এটা ফার্স্ট কোয়াট্রেন। এবার সেকেন্ড কোয়াট্রেনে কবি কি বলছেন যে সামটাইম টু হট দ্য আই অফ হেভেন শাইনস, যে কখনো কখনো আবার কি হয়, সূর্য প্রখর ভাবে কিরণ দেয়। আচ্ছা দ্য আই অফ হেভেন আন্ডারলাইন করো, আন্ডারলাইন করো দ্য আই অফ হেভেন। তাহলে দ্য আই অফ হেভেন বলতে এখানে সূর্যকে বোঝানো হয়েছে। ক্লিয়ার? অনেকবার প্রশ্নতে এসছে এটা যে আই অফ হেভেন রিফার্স টু, তাহলে আই অফ হেভেন রিফার্স টু দ্য সান। ক্লিয়ার? এন্ড সামটাইম কখনো কখনো টু হট দ্য আই অফ হেভেন শাইনস, শাইন মানে কিরণ দেওয়া, তাহলে সূর্য প্রখর ভাবে কিরণ দেয়, এটাও একটা মাইনাস পয়েন্ট। আচ্ছা তারপরে কি বলছে, অ্যান্ড অফন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, এবং প্রায় তার যে সোনালী রং সেটা মলিন হয়ে যায়, স্থিমিত হয়ে যায়। ডিমড মানে স্থিমিত হয়ে যাওয়া, মলিন হয়ে যাওয়া। তাহলে অ্যান্ড অফন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন, হিজ এখানে হিজ বলতে কাকে বোঝানো হয়েছে? সূর্যকে বোঝানো হয়েছে। তো হিজ গোল্ড কমপ্লেক্সন, গোল্ড মানে গোল্ডেন, সোনালী রঙের, আর কমপ্লেক্সন মানে হচ্ছে রং। অ্যাকচুয়ালি কমপ্লেক্সন মানুষের গায়ের রঙকে বোঝাতে ব্যবহার করা হয়। তাহলে এখানে বলা হয়েছে যে হিজ গোল্ড কমপ্লেক্সন, তার যে সোনালী রং সেটা ডিমড মলিন হয়ে যায়, ঢাকা পড়ে যায়, বিবর্ণ হয়ে যায়। কিভাবে মলিন হয়? মেঘেরা সূর্যকে ঢেকে দেয়। আচ্ছা তারপরে লাইন, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইনস, প্রত্যেক সুন্দর বস্তুর যে সৌন্দর্য সেটা কখনো না কখনো নষ্ট হবেই। এই লাইনটিতে লক্ষ্য করো দুটো ফেয়ার আছে, তাহলে আমাদের মনে রাখতে হবে যে প্রথম ফেয়ার মানে হচ্ছে বিউটিফুল অবজেক্ট মানে সুন্দর বস্তু, আর দ্বিতীয় ফেয়ার মানে হচ্ছে বিউটি বা সৌন্দর্যতা। মনে থাকবে 100%। এখান থেকেও কিন্তু অনেকবার প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। ক্লিয়ার? তাহলে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, প্রত্যেক সুন্দর বস্তুর যে সৌন্দর্য সামটাইম ডিক্লাইনস, কোনো না কোনো সময় নষ্ট হয়ে যাবে, বিবর্ণ হয়ে যাবে। আচ্ছা কিভাবে নষ্ট হবে? বাই চান্স, হঠাৎ করে হয়ে যেতে পারে। আচ্ছা হঠাৎ করে কিভাবে হবে? কোনো প্রাকৃতিক বিপর্যয় হয়ে গেল, ভূমিকম্প হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এই যে তোমরা আমার গালে স্পট দেখছো, আমিও কিছুদিন আগে বাইক অ্যাক্সিডেন্ট করেছিলাম, যার ফলে গালে এই স্পট পড়ে গেছে। কিছু করার নেই, এই দাগ নিয়েই আমাকে ভিডিও করতে হচ্ছে, কারণ দাগের জন্য কতদিন বসে থাকবো বলো, রাইট? আচ্ছা তাহলে কি বলছে, প্রত্যেক সুন্দর বস্তুর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে কখন? বাই চান্স, হঠাৎ করে হয়ে যেতে পারে। অর নেচারস চেঞ্জিং কোর্স, অথবা ঋতুচক্রের মাধ্যমে। ঋতুচক্র তো বুঝি তোমরা, এই যে ঋতু পরিবর্তন যে হচ্ছে, এই যে গ্রীষ্মকাল, বর্ষাকাল, তারপরে শীতকাল, আবার বসন্ত, আবার গ্রীষ্ম, এই যে চক্রাকারে চলতেই আছে, একে বলা হয় ঋতুচক্র। তো এই ঋতুচক্রের মাধ্যমে যেটা কি আনট্রিমড, যেটা অপরিবর্তনীয়, যেটা আটকানো যায় না, যেটাকে থেমে রাখা যায় না,
বোঝা গেল? অর্থাৎ প্রত্যেক সুন্দর বস্তু তার সৌন্দর্যতা হারিয়ে দিতে পারে কখন, বাই চান্স, হঠাৎ করে, অথবা সময়ের সঙ্গে সঙ্গে। যেই সময় পেরিয়ে যায় সেই প্রত্যেক সুন্দর বস্তু তার সৌন্দর্যতা হারাতে থাকে। অর্থাৎ সকালবেলা যে ফুলটি তরতাজা হয়, ফ্রেশ হয়ে প্রস্ফুটিত হয়, সন্ধ্যা হতে হতে কিন্তু তার পাপড়িগুলি খসে পড়ে যেতে থাকে। রাইট? তাহলে সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু পরিবর্তন হয়ে যায়। তাহলে এই ছিল দ্বিতীয় কোয়াট্রেন। এবারে চলে আসো থার্ড কোয়াট্রেন। এবারে কবি কি বলছেন? বাট দাই ইটারনাল সামার শ্যাল নট ফেড। দাই ইটারনাল সামার, আন্ডারলাইন করে রাখো এটা। আচ্ছা, দাই মানে কি? ইয়োর। আর ইটারনাল সামার বলতে এখানে দ্য বিউটি অফ দ্য পয়েটস ফ্রেন্ড। লিখে রাখো দ্য বিউটি অফ দ্য পয়েটস ফ্রেন্ড। ক্লিয়ার? তাহলে বাট দাই ইটারনাল সামার, অর্থাৎ তোমার যে চির বসন্ত, মানে তোমার যে রূপ, তোমার যে সৌন্দর্য, শ্যাল নট ফেড, সেটা বিবর্ণ হবে না, নষ্ট হবে না। লক্ষ্য করো, দাই ইটারনাল সামার থার্ড পারসন সিঙ্গুলার। আর আমরা কি জানি, ফিউচার টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে উইল ব্যবহার করতে হয়, কিন্তু কবি এখানে কি ব্যবহার করেছেন? শ্যাল ব্যবহার করেছেন। কেন? তোমরা নিশ্চয়ই জানো যে ভবিষ্যৎকালে জোর দিয়ে কিছু বোঝানো হলে শ্যালের জায়গায় উইল আর উইলের জায়গায় শ্যাল ব্যবহার করতে হয়। অর্থাৎ ফার্স্ট পারসনের সঙ্গে শ্যাল বসে, কিন্তু জোর দিয়ে কিছু বোঝানো হলে ফার্স্ট পারসনের সঙ্গে উইল ব্যবহার করতে হবে। আর ফার্স্ট পারসন বাদ দিয়ে বাকি সব ক্ষেত্রে উইল ব্যবহার করতে হয়, কিন্তু জোর দিয়ে কিছু বোঝানো হলে উইলের জায়গায় শ্যাল ব্যবহার করতে হবে। ওই জন্য কবি এখানে শ্যাল ব্যবহার করেছেন। এর মানে কি? তাহলে শেক্সপিয়ার ও গ্রামার জানতো, রাইট? আচ্ছা, তার লাইনটা মানে ক্লিয়ার হলো। বাট দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেড, তোমার যে চির বসন্ত, তোমার যে রূপ সৌন্দর্যতা, শ্যাল নট ফেড, সেটা বিবর্ণ হবে না, নষ্ট হবে না। নর লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার দাও ওয়েস্ট। নর লুজ পজেশন, লুজ মানে কি? হারানো, লুজ লস্ট। আচ্ছা, নর লুজ পজেশন মানে মালিকানা, অধিকার। নর লুজ পজেশন, তুমি মালিকানা হারাবে না, তুমি অধিকার হারাবে না। কিসের অধিকার, কিসের মালিকানা? অফ দ্যাট ফেয়ার মানে সৌন্দর্যতা বা রূপ, ওই সৌন্দর্যতার দাও ওয়েস্ট, যেটা তোমার আছে। অর্থাৎ তোমার কাছে যে রূপ বা সৌন্দর্যতা আছে, এই রূপ বা সৌন্দর্যতা তুমি কখনোই হারাবে না। হাউ ইজ ইট পসিবল? কি করে এটা সম্ভব? অসম্ভব মনে হচ্ছে না? লক্ষ্য করো, কবি তারপর লাইনে আরো এক ধাপ এগিয়ে কি বলেছেন? নর শ্যাল ডেথ ব্রেক দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ সেড। যে মৃত্যু, ডেথ মানে কি? মৃত্যু। তো বলছে নর শ্যাল ডেথ ব্রেক আন্ডারলাইন করো, নিচে লেখা রাখো বোস্ট, BOAST, বোস্ট মানে কি? অহংকার বা গর্ব করা। তো বলছে নর শ্যাল ডেথ ব্রেক, মৃত্যু গর্ব করতে পারবে না, দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, তোমাকে তার ছায়াতলে নিয়ে গিয়ে। অর্থাৎ তুমি মারা যাবে, মৃত্যু তোমাকে মেরে ফেলবে, কিন্তু মৃত্যু এটা গর্ব করতে পারবে না যে তোমাকে মেরে দিয়ে তোমার রূপ বা তোমার সৌন্দর্যতাকে নষ্ট করে দিয়েছে। না, আমি তোমার সৌন্দর্যতাকে অমর করে রাখবো। না, আমি না, কবি বলছেন যে আমি তোমার সৌন্দর্যতাকে অমর করে রাখবো। কিভাবে? when in eternal lines to time thou growest, যে এই চিরন্তন লাইনের মাধ্যমে। ইটারনাল লাইন আন্ডারলাইন করে রাখো ইটারনাল লাইন। আচ্ছা, ইটারনাল লাইন মানে কি? দ্য লাইনস অফ দ্য পোয়েম বা দ্য লাইনস অফ দ্য পোয়েট্রি। বোঝা গেল? মানে কবিতার লাইনের কথা বলছেন, মানে এক কথায় কবিতার কথা বলছেন। তাহলে when in eternal lines, এই চিরন্তন লাইনের মাধ্যমে, এই চিরন্তন কবিতার মাধ্যমে, টু টাইম thou growest, তুমি যুগে যুগে বেঁচে থাকবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? ইয়েস। তাহলে ইটারনাল লাইন্স মানে দ্য লাইনস অফ দ্য পোয়েম। এই ছিল থার্ড কোয়াট্রেন। এবারে চলে আসো কাপলেট। কাপলেট মানে তো জানোই তোমরা, একই অন্তমিলযুক্ত দু লাইন। তাহলে এবার কাপলেটে কবি কি বলছেন দেখো। সো লং এজ ম্যান ক্যান ব্রিথ অর আইজ ক্যান সি, অর্থাৎ যতদিন মানুষ বেঁচে থাকবে অথবা চক্ষু দেখতে পাবে, অর্থাৎ পৃথিবীতে যতদিন মানব সভ্যতা বিরাজ করবে, সো লং লিভ দিস, ততদিন এটাও বেঁচে থাকবে। এটা কোনটা? এই যে দিস, আন্ডারলাইন করো দিসের নিচে লেখা রাখো দ্য পোয়েম। কবিতার কথা বলা হচ্ছে যে সো লং লিভ দিস, ততদিন এটাও বেঁচে থাকবে, মানে ততদিন কবিতাটাও বেঁচে থাকবে। এন্ড দিস গিভস লাইফ টু দি, আর এটা তোমাকে জীবন দান করেই যাবে। দি মানে ইউ। ক্লিয়ার? তাহলে কি বললাম আরেকবার দেখে নাও, যে সো লং এজ ম্যান ক্যান ব্রিথ অর আইজ ক্যান সি, যতদিন মানুষ বেঁচে থাকবে অথবা চক্ষু দেখতে পাবে, সো লং লিভ দিস, ততদিন এটাও বেঁচে থাকবে। এটা মানে কবিতাটা। এন্ড দিস গিভস লাইফ টু দি, আর এটা তোমাকে জীবন দান করেই যাবে। আচ্ছা, এখানে লাইফ মানে হচ্ছে ইমর্টালিটি, এটাও লিখে রাখো। লাইফ মানে ইমর্টালিটি। এমনটা নয় যে কবিতাটা তোমাকে বারবার জীবন দান করেই যাবে, মানে তুমি মরবে আবার তোমাকে বাঁচিয়ে দিবে, তা নয়। অর্থাৎ এই কবিতার মাধ্যমে পাঠকেরা জানতে পারবে যে কবির একজন বন্ধু ছিল এবং তার বন্ধু খুব সুন্দর ছিল। পয়েন্ট বোঝা গেল? এখান থেকে প্রায় জিজ্ঞাসা করা হয় যে হাউ ডাজ শেক্সপিয়ার ইমর্টালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি, কবিতার বন্ধুর সৌন্দর্যতাকে কিভাবে ইমর্টালাইজ করেছেন, অমর করেছেন। আচ্ছা, প্রশ্ন উত্তর নিয়ে আমরা এরপরের ক্লাসে আলোচনা করব। আজকে শুধু টেক্সচুয়াল আলোচনা হবে। এরপরের ক্লাসে আমরা এখান থেকে যত রকম MCQ হয়, যত রকম SAQ হয়, এবং কি কি বড় নোট আমাদেরকে দেখে যেতে হবে, সেই সব কিছু নিয়ে আলোচনা করব। তাই ওয়েট করো পরের ক্লাসের জন্য। আজকে শুধু টেক্সচুয়াল আলোচনা হবে। সো মাই লাভলি ব্রাদার্স এন্ড সিস্টার্স, এই ছিল সনেট নাম্বার 18 এর আলোচনা।
আশা করি তোমাদেরকে ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, বন্ধু-বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো এবং তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো। আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে রাখো। তাহলে যখনই আমি কোনো ক্লাসের ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে। আচ্ছা, এরপরেও যদি তোমাদের সনেট নাম্বার 18 থেকে কোনো রকম ডাউট থাকে তাহলে ক্লাসটাকে আরেকবার ভালোভাবে দেখে নিবে। আই হোপ যে তোমরা আরেকবার দেখলে সম্পূর্ণরূপে বুঝে যেতে পারবে। তারপরেও যদি কোনো ডাউট থেকে যায় তাহলে কমেন্টে লিখবে। এরপরের ক্লাসে যখন আমি সনেট নাম্বার 18 এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, আমি চেষ্টা করব সেই ক্লাসে তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার। তাহলে আজকে এ পর্যন্তই। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থাকো। টেক কেয়ার অফ ইয়োরসেলফ, বি হ্যাপি, কিপ ওয়াচিং এন্ড কিপ লার্নিং ইংলিশ। হ্যাপি লার্নিং।